এমপি তামিম সরকার। লেখিকা কায়নাত খান। কবিতা পর্ব সংখ্যা ৩। পাঠে ফারিয়া ইসলাম। তামিম খুব রেগে সরকার বিলে থেকে বের হতে থাকে। অবশ্য এই রাগের কারণ হচ্ছে তার শখের নারী। বোমা সাকিব আর কালামানিকে বাড়িতে এসে তামিমকে টেক্সট পাঠায় সুবা গাড়ি করে কলেজে না যাওয়ার জন্য। তানভীর সরকারের সাথে আলোচনা করতে থাকায় টেক্সটটি দেখতে তামিমের একটু দেরি হয়। টেক্সট দেখার ৫-৬ মিনিট পর তামিম খুব রেগে বাইরে আসতে থাকে। তামিম বের হতে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। অবশ্য তামিম যখন রেগে বের হয় তখনই কারো রক্তের নিজ হাত পরিষ্কার করে। তামিম জিপের কাছে আসতে তার পঞ্চপাণ্ডব যে যার মতো জায়গায় বসে পড়ে। ভাই, কারে উড়াইতে হইব, নামকন খালি। বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ ওড়ানোর ক্ষেত্রে। তার নিজ হাতে বানানো বোম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষ উড়িয়ে দিয়েছে। তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠতে বলে। গাড়িটি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যায়। সিটি কলেজ। রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে। আর শ্রীনগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে। চারদিকে কড়া নিরাপত্তা ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বোঝার আগে সে উঠে যায় ২য় তলার ক্লাসরুমে, দ্বাদশ শ্রেণী বি সেকশনে। তখন সুভা ক্লাস চলছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকে এই ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছু তোয়াক্কা না করে কলেজে আসে। তার মুখ বুজে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘোষা করে, কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুভা। ক্লাসে যখন সবাই মনোযোগী, ঠিক তখনই তামিম তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয়। তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে। আর ক্লাসে পিং-পং সাইলেন্ট। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। তামিম সোজা সুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে। তামিম দাঁড়ানো মাত্র সুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায়। আর সুভা মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। যার সামনে আরশিনগরে কেউ ভয়ে কথা বলতে পারে না, সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। তামিম খুব কড়াভাবে বলে, গাড়ি পাঠিয়েছিলাম। সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হাঁ বোঝায়। তামিম খুব জোর ঝাড়ি দিয়ে উঠে সুভাকে, তো আসিসনি কেন? তামিমের ধমকে কেঁপে ওঠে সুভা। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম একটু ঝুঁকে সুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। আমি কিন্তু খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবি। সুভা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ, শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম। প্রিন্সিপালের অফিস। প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ ও বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে। পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয়। সুভা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ থেকেই থাকলো। কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে সুভা, তুমি আর কলেজে এসো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ে সুভার। আমার অপরাধ কি জানতে পারি স্যার? দেখো সুভা, তোমার কোনো অপরাধ নেই জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝে না। ধরতে গেলে আরশিনগরে আমাদের কলেজ খুব বিখ্যাত। বিতর্ক এটা কোনো কাম্য নয়, আশা করি তুমি বুঝেছ। সুভা নিঃশব্দে বেরিয়ে গেল। কী বা বলবে সে, তার বলার মতো ভাষা নেই। রাত ৯টা, শিকদার বাড়ি। বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে কী অবস্থা করবে সে ভালো করেই জানে সুভা। সুভা চুপচাপ বসে থাকে। মোবাইল একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। সুভা ফোন অফ করে চুপচাপ পড়তে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। ২ থেকে ৩ বার বাজার পর যখন কেউ দরজা খুলে না, সুভা নিচে নেমে আসে। হয়তো মা কোনো কাজে ব্যস্ত, তাই শুনতে পায়নি। সুভা দরজা খুলতে একটি খাম রাখা। খামের ভিতরে একটি ছোট্ট সাদা কাপড়ের কাপড় আর একটি ছোট্ট নোট। আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। সুভা থরথর করে কাঁপতে থাকে।
আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে। সাথে সাথে কল আসে তামিমের। শুভা কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে। কে? ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে। আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে? শুভা তামিমের গলা শুনে খুব শুকনো ঢোক গিলে। কিরে কথা বল। শুভা আধ ভাঙা গলা জবাব দেয় না। যদি সঠিক সময় কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না। শুভা শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, না হলে যে ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় শুভা আর তামিমের ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে শুভা যাবে কোথায়? তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল। শুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয়। নিজে অজান্তে কিভাবে যে বয়সে 9 বছরের ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম সেটা সে নিজেও বুঝতে পারেনি। তামিমের চিন্তার মাঝে তার দরজায় নখ পড়ে। কালামানিক ভয়ে ভয়ে এসে জানায় তামিমও নিচে এসে গেছে। তামিমকে নিচে আসতে দেখে বাকি 4 জন একটু ভয়ে ভয়ে থাকে আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে। কিভাবে বলবে? কি বলবি জলদি বল। ভাই আসলে আমরা সকলে একটু আগে জানবার পারছি খবরটা। কিসের খবর ভাই? মেয়েদের মতো হেয়ালি না করে বল। ভাই ভাবি সাপড়ে কলেজ থেকে বের করে দিছে প্রিন্সিপাল। শুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সাকিব ভাই, যেই কলেজে আমার শখের নারী বের করে দিয়েছে সেই কলেজ যেন টিকে না থাকে। আমি এখনে বোমা মারতেছি ভাই। সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। মানিক ঝি ভাই, প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। ওকে ভাই। কালামানিকও বেরিয়ে পড়ে সুভাষ শিক্ষকদের আনতে। আর তামিম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার যে সে দেখবে আজকে। তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে মানে তাকে অসম্মান করেছে। আর এই আরশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চখানায় লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ। পঞ্চপাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি এক চুলো ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দিবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই লোকজন রেডি, প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3 জন টিচার সবাই গাড়িতে। তামিমের মুখে চিরচেনা সেই হাসি। রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়, আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয়। রঙ্গমঞ্চখানা। টিচারদের এক এক করে নামানো হয়। সবার চোখে কালো কাপড়, হাত বাঁধা। তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের ওপরে পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, তার সাথে আর কয়েকজন সহযোগী। কিরে, কে তোকে ক্ষমতা দিয়েছে আমার শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে। স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আমার শখের নারীকে না চেনার অপরাধে পুরো আরশিনগর দেখবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তাতেও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে, শিক্ষা দে এদের। সাকিব আগুনের মতো চোখে তাকায়। ভাই শুধু শিক্ষা না, শরীরে লিখে দিমু সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরের দিন সকাল। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস শুভার। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু আজকে সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশে আওয়াজ কানে আসছে আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সবকিছু। সকলে চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত। কিন্তু এমন তো হয় না সব সময়। শুভা একটুর জন্য বারান্দায় যায়, যে দেখে পুরো রাস্তা পাকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। শুভা ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্নাঘরে আর শুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আরশিনগরের নামকরা কলেজ আগুন, 3 জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্র শুভার পা ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই শুভার বাবা তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দেব। শুভা তার বাবার কথা মাথা নেড়ে হাঁ জানায়, কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ।
সুভা যেন দাঁড়িয়ে থাকা শক্তিটুকু হারিয়ে ফেলে, তাই সে নিজের রুমে যেতে থাকে। সুভা, নাস্তা করে যা মা। জি আচ্ছা মা। সুভা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে, খাবার যেন তার গলা দিয়ে নামছেই না। সুভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নেয়, একটি ছোট্ট মেসেজ আসে তাতে, বিকাল 5টায় দেখা হচ্ছে পরি। মেসেজটা পাওয়া মাত্র সুভার কলেজের পানি শুকিয়ে যায়। সে এই কোন বিপদে পড়ল। সুভা এবার আয়নাকে নিজেকে দেখে, ভয়, অভিমান, অসহায়ত্ব মিশে যাচ্ছে। সরকার ভিলা। তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে মনে হয় না, এত সহজ হবে। ঠিক তখনই উপর থেকে গম্ভীর কণ্ঠ বেশি আসে, না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খায়, কারণ এই একজনই আছে যাকে 8 থেকে 80 সকলে জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই হবে, আর যদি না হয় নিজেদের কবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গা ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গিলে। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এসব বিষয় নিয়ে তামিম চিন্তা করে না। আর শ্রীনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরে বয়েছে। কিন্তু সকলের আফসোস, তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে? এতটা হতভাগা কে আছে এই আরশিনগরে? সরকার বাড়ি। নেতাদের সাথে তানভীর সরকারও কথোপকথন মাঝে তামিম সরকারের নিচে নেমে আসে, আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথার মতো সবাই বসে, কিন্তু মনে ভয় রয়ে গেছে। তামিম আসবে আর কিছু করবে না, এটা ভাবা মূর্খতা। আব্বাজান, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করেন। তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয়, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খোলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীর তাজা রক্তে ভরা। পরক্ষণে তানভীর সরকারের কানে গোংরানো আওয়াজ আসে। তিনি নিচে তাকায় আর শুকনো ঢোক গিলে। খালেদ রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনও নিচে চাতক পাখির মতো গোংরাচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র কয়েকজনের প্যান্ট ভিজে যায়। আমার আব্বা হইতেছে আমার জান। যে মাথা দিয়ে আমার আব্বাজানকে মারার পরিকল্পনা করছিল সে মাথা আলাদা হওয়ার দরকার ছিল। নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যু দৃশ্য দেখে শুকনো ঢোক গিলে। আমার আব্বার দিকে যে চোখ দিয়ে তাকাইব তার চোখ ঘুরে আমি মার্বেল খেলব। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়েন। আর তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করেছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বহায় ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায়। তারপর তামিম সোজা চলে যায় তার রুমে, আর তানভীর সরকার অন্দরমহলে। আয়ুব, জি কর্তা। লাশগুলোকে সরা, আমার বাড়ি পরিষ্কার কর। আমার তামিমের নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আজ্ঞে কর্তা। বিকালবেলা তানভীর সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনো সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজা লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম। তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি না হয় 8-শার্ট, কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট। যেন প্রতিটি সেলাইয়ে গাঁথা আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাতে পকেটে, চোখে কঠোরতা আর মুখে দুর্নিবার দাপট। হাতে মোটা স্বর্ণের বেসলাইট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস।
তামিমকে নামতে দেখে চারপাশ মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিচ থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায়, আর নেতারা ওভাবে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয় কাটে সুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ সুভা সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবে বা তামিম সরকারের মুখোমুখি হবে, এটা ভেবেই সুভা কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর শ্রীনগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয়ও তার মনে ছিল, যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়। তার সাথে কিভাবে দেখা করবে আর কিভাবে বা মুখোমুখি হবে। সুভার চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্রই তার ভয় আরও বেড়ে যায়। তামিম দুজন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। সুভার চিন্তার মাঝে তার মা তাকে ডাকতে আসে উপরে। মাকে উপরে আসতে দেখে সুভা ভয় আরও বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? সুভা, জি মা, তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে যে বিকেলে টেস্ট পরীক্ষা সেটা তো বলিসনি। মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় সুভা। তার জানা মতে এমন কিছুই তো আজকে নেই। তাহলে কিরে, যাবি তো না কি? জি আম্মু। সুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে। সুভা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি আসি তাহলে আমরা? আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকলি সুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। সুভা, তামিম স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। কাকলির কথা শুনে সুভা ভয় আরও বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি। সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাব, এত লেট কেলা? ভাই অনেকক্ষণ দইরা অপেক্ষা করতেছে কইলাম। সুভা কোনো কথা বলে না, এদিক ওদিক ভালো মতো দেখে, তারপর গাড়িতে ওঠে। আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গতিতে যত দূর বাড়ছিল, সুভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলে পোড়া বাড়ির সামনে থামে। সুভা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয়। সুভা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুভাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। সুভা সেই লোককে অনুসরণ করে তার সামনে এগোতে থাকে। তামিম পিছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাই, ভাবি সাহেব আইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে, আর সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পিছনে ফিরে থাকায় সুভার দিক। লাল সিম্পল ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরে লাগছিল সুভাকে। সুভাকে দেখা মাত্র তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের হিরোর মতো রোমান্টিক হয়ে যায়। সে ধীরে ধীরে সুভার দিকে কাছে আসতে থাকে। তামিমের প্রতি কদমে যেন সুভার স্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। তামিম সুভার খুব কাছে এসে দাঁড়ায়। সুভা ভয়ে নিজের জামা খামচে ধরে। সুভা তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে সুভার ডান গালে চুমু খায়। তামিম এমন কাণ্ডে সুভা চোখ বড় বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? সুভা মাথা নেড়ে হা বুঝায়। দেখো, আমি মানুষ ভালো না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। তামিমের কথা শুনে সুভা ভয় আরও বেড়ে যায়। সে শুধু তামিমের কথা মাথা নেড়ে হা সম্মতি জানায়, নিজে থেকে মুখ ফুটে একটি কথাও বলে না। এখন বাড়ি যাও। এ মাহির, তোর ভাবিকে বাড়িতে দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে সুভার সাথে নিয়ে। সুভা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার ফোড়ে ফেলে, আর সিগার টানতে টানতে রঙ্গমঞ্চ খানার দিকে যায়। সারা রাস্তা সুভা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেনি। সুভা বাড়ি ফিরে আসার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন হলো, আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো। সুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুভা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল।
সে যে তামিমের কথা না শুনে তাহলে মৃত্যু নিশ্চিত, এটা তো সুভা বুঝে গিয়ে। অবশ্যই তামিমের ভয়াবহতার কথা সুভা এর আগেও জেনেছে। যাকে সবাই ভয় পায় সে পড়ল সুভার গলা। সুভা নিজের নিয়তির কথা ভেবে খুব ভেঙে পড়ে। সুভা কান্নার মাঝে তার ফোনের ভিডিও কল আসে তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সুভা কান্না আরও বেড়ে যায়। এভাবে 2বার কল ধরে না সুভা। ঠিক তখনই তার ফোনের মেসেজ আসে, আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ ক্যান্ট হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে সুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু বলে না, কিছুক্ষণ সুভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয়। তার সুভাকে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণে আবার তার ফোনে টেক্সট আসে, সি ইউ টু নাইট। টেক্সটটা দেখা মাত্র সুভা আতঙ্ক বেড়ে যায়। টু নাইট মানে তামিম আসবে রাতে।